গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো জানোই কতটা কি ভালো আছি, সবটা তো তোমরা জানছোই। প্রত্যেক দিনই দেখছো, তোমরা আমার সাথে আছো, তোমরা আমার পরিবার বলেই আমার খোঁজ খবর রাখছো, আমাকে দেখে রাখছো। আমার জন্য তোমাদের টেনশন হচ্ছে, আমার হাজব্যান্ডের জন্য টেনশন হয়, মেয়ের জন্য টেনশন হয়, আমরা কেমন আছি জানতে চাও তোমরা তো এরকমই আছি, একই রকম। তো যাই হোক, দেখো ওর শরীরটা কেমন নিস্তেজ হয়ে গেছে, কিছু বলার নেই। দেখো হিটার জ্বলছে, তবুও একদম চুপচাপ হয়ে রয়েছে, কিছু বলার নেই। আর একটু দেবো? এত গরম হিটার, তাও বলছে আমার মুখের ধারে দাও। হাত ফাতগুলো লাল হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা কাটছে না। আমি এই জানলাটা খুলে দিই না, তবু আজকে একটু খুলে দিয়েছি। ঘরে একটু তো আলো বাতাস ঢোকার দরকার আছে। লাইটটাও জ্বালাতে দিচ্ছে না, বলছে কষ্ট হচ্ছে, একটু অফ করে দাও। কিছু খাইনি, দেখো ডিমটা হাফ বয়েল করে এনেছিলাম, তাও এরম পড়ে রয়েছে, বলছে খাবো না। খেতে তো হবে, নইলে তো শরীর সুস্থ হবে না। আর ঘেমে যাচ্ছে, এখনো ড্রেসিং করব। ড্রেসিং তো যাকে দিয়ে করাতাম বন্ধ করে দিয়েছি, আমি নিজেই করছি। চলো জামা কাপড় ধোবো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। জানো তো, কালকে একটা আন্টি এসেছিল, আন্টি আর তার সাথে একটা দিদিভাই এসেছিল। ওনারা এসে আমাদের বাড়িতে এসেছিল ওকে দেখতে। দিদিভাইটা চন্দননগর থেকে এসেছিল, আর আন্টিটা মনে হয় নিউ ব্যারাকপুর থেকে এসেছিল। এসে ওর জন্য কিছু টাকা দিয়ে গেছে আন্টিটা। আর একটা দিদিভাই ওর জন্য 3টে এনশিওর পাঠিয়েছে, আর মেয়ের জন্য অনেকগুলো ক্যাডবেরি পাঠিয়েছে। তোমাদের সাথে শেয়ার করব সেইগুলো, মানে ও যাতে একটু খাওয়া দাওয়াটা ঠিক করতে পারে তার জন্য পাঠিয়েছিল। আর মেয়ের জন্য অনেক ক্যাডবেরি পাঠিয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর একজন আঙ্কেল আছে লখনৌতে, মেয়ের জন্য বই কেনার জন্য টাকা পাঠিয়েছে। একটা দিদিভাই আছে, সেও পাঠিয়েছে মেয়ের জন্য টাকা বই কেনার জন্য। তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিবারকে, মানে আমার ইউটিউব ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার সাথে পাশে সবসময় প্রথম থেকে এই অবধি একই রকমভাবে তারা আছে। তারা জানে যে রিঙ্কি কেমন, তারা রিঙ্কিকে বিশ্বাস করে, রিঙ্কির পরিশ্রমকে তারা স্যালুট জানায়, যে তার স্বামীর জন্য সে এতটা করছে। সেইখান থেকে আমার পরিবারকে, আমার ইউটিউব পরিবারকে আমি খুব স্যালুট জানাই, যে আমার ইউটিউব পরিবার এতটা মন বড়, এতটা মন ভালো বলে আমার সাথে পাশে আছে। আমার পরিশ্রমকে তারা স্যালুট জানাচ্ছে। আমার দুঃখে তারা এত দুঃখিত, তারা এত কান্নাকাটি করে, আমার দুঃখটাকে তারা সহ্য করতে পারে না। আমি তো কান্না করি, তারাও আমার দুঃখটাকে তারা ফিল করে, যে আমি কতটা কষ্টে আছি বা কতটা কষ্ট পাচ্ছি। তারা মন থেকে ফিল করে আমার কষ্টটা। তাই আমার তোমাদের প্রতি, মানে কি বলবো, এত আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তোমরা এত ফিল করেছো আমার কষ্টটা, আমার হাজব্যান্ডের কষ্টটা। ওর কষ্ট জানি আমরা নিতে পারি না কেউ, তবুও তোমরা যে আমার জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে তোমরা ভেবেছো, আমি এর জন্য তোমাদের কাছে কি বলবো, কৃতজ্ঞ থাকবো সারাটা জীবন। তোমরা না থাকলে আমার কেউ থাকবে না। আমার তো ওর নিজের বাবা মার কাছে নেই, কিন্তু তোমরা আমার ফ্যামিলিরা আছো। তোমাদের ওখানে আমাদের কত বাবা মায়ের মতো বাবা মা পেয়েছি, দাদার মতো দাদা, দিদির মতো দিদি পেয়েছি। এইটা ভাবলেই আমাদের খুব ভালো লাগে, আমাদের এত ভালোবাসা আমরা পেয়েছি, কি বলবো। অতীন্দ্রদা ভিডিও করেছিল, অতীন্দ্রদাকেও ধন্যবাদ জানাতেই হবে, কারণ অতীন্দ্রদার চ্যানেল থেকে আমার কিছুটা হেল্প হয়েছিল বলেই আমি আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টটা করাতে পেরেছিলাম, ইঞ্জেকশনগুলো করাতে পেরেছি। কিছুটা আমার চ্যানেল থেকে কিছু মানুষ দিয়েছিল, সেই জন্য করাতে পেরেছি। আমার চ্যানেল থেকে আঙ্কেল আন্টিরা দিয়েছিল বলে ওর নার্সিংহোমে ভর্তি করাতে পেরেছি। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছুই পারতাম না, আমি হেরে যাচ্ছি, তারপরেও তোমরা আমার পাশে আছো। আমার হাজব্যান্ডকে আমি সুস্থ করতে পারছি না, এত
এত করেও আমি সুস্থ করতে পারছি না, তারপরেও তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার মনের জোর বাড়াচ্ছ, আমার মনোবলকে তোমরা কি বলবো স্যালুট জানাচ্ছ, এটা ভাবলেও আমার খুব ভালো লাগে। তখন আবার হেরে গিয়েও আবার মনে করি না, উঠে দাঁড়াতেই হবে, আমার মনের জোর বাড়াতেই হবে, এত মানুষ আমার পাশে আছে, তো কেন আমি পারবো না, আমাকে পারতেই হবে। তার জন্য আমি আবার উঠে দাঁড়াই, আবার আমি রাত্রে শুয়ে কান্না করি, আবার সকালবেলায় উঠে আবার আমি জানি আমাকে সব করতে হবে, আবার আমি উঠে দাঁড়িয়ে সব কিছু করার চেষ্টা করি। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমি স্যালুট জানাই যে তোমরা এইভাবে আমার মনের জোরটা বাড়াচ্ছ বলে। এতটা ভাবে ছোট্ট একটা গুনগুন বাচ্চা মেয়ে, ওর কথাটাও না বললে নয়, ওটুকুনি একটা বাচ্চা মেয়ে, ও কত সুন্দর বোঝে যে আমাকে কতটা বোঝে যে আন্টি তুমি মনের জোর রাখো, মনের জোর বাড়াও, কাকু ভালো হয়ে যাবে। ওটুকানি বাচ্চার থেকেও আমাদের শেখার কত কিছু। এরকম কত আন্টিরা আছে আমার মনের জোর বাড়াতে সাহায্য করে, দিদিভাইরা আছে, দাদা ভাইরা আছে, সবাইকে আমার তরফ থেকে স্যালুট জানাই আমি। আঙ্কেল আছে, সত্যিই তাই। তোমরা না থাকলে আমি সত্যি কথাই আমি কিচ্ছু ভাবতে পারতাম না। অন্ধকার দেখি, এখনও দেখি, তবুও মনে হয় তোমরা তো আছো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমাদের সাথে সব কথা বলতে পারবো। আমার হাজব্যান্ড এরকম শুয়ে রয়েছে, ওর কষ্ট হচ্ছে, আমি জানি আমি সব কষ্ট নিতে পারছি না, তবুও ভাবি তোমরা আছো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। যেহেতু ওকে নিয়ে আমার ভিডিও করা, তাই ওই আমার চ্যানেলের ভিতরে থাকবে, আমার ভিডিওর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক, তাছাড়া তো আর কিচ্ছু করার নেই। দেখো ওকে এত হিটের মধ্যে রেখেও ওর কাঁপাচ্ছে, বাইরের জানলা খুলতে পারছি না। আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, এই কারণের জন্যই আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তবু আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, মেয়েটাকে নিয়ে একটু ভালো গানের ভিডিও দেওয়ার চেষ্টা করি, ওর মনটাকে ভালো রাখার জন্য। আমার মতো মা যারা সবাই জানবে কি কারণ। চলো পরে কথা বলি, ও কষ্ট পাচ্ছে, ওকে একটু দেখে নিই। দেখো ড্রেসিং করাবো, আমি ড্রেসিংয়ের সব জিনিসপত্র নিয়েছি। হিটার চলছে, তাও বলছে ঠান্ডা লাগছে, মুখ টুকগুলো লাল হয়ে যাচ্ছে, তবু সরাতে দিচ্ছে না। পৃথিবীতে এরকম যেন মানুষ কখনো আর কষ্ট না পায়। ভগবানকে একটা কথাই শুধু বলতে চাই, এত কষ্ট যেন তুমি আর ভগবান কাউকে না দিও। মানুষটা প্রচুর কষ্ট পাচ্ছে, কিছু খায়নি, শুধু একটু এনশিওর গুলে খাইয়ে দিয়েছে। এগুলো বলো না, কত কষ্ট হলে একটা মানুষ এরকম বলতে পারে। আমি একটু মরণ চাই, আমি বাঁচতে চাই না, এত কষ্ট বাঁচতে পারি না, আমি এত কষ্ট। কত কষ্ট হলে একটা মানুষ নিজের মৃত্যু কামনা করে। আমরা কিচ্ছু কাউকে বোঝাতে পারবো না, আমাদের কষ্ট যন্ত্রণা আমরাই ভোগ করতে পারছি একমাত্র, কাউকে বলে বোঝানোর মতো পরিস্থিতি আমাদের নেই। শুধু আমাদের কষ্টটা আমরা একমাত্র ভোগ করছি, যে কতটা কষ্ট পাচ্ছে আজকে মানুষ। কি আছে গরম জল করে দাও, খাওয়ার জল একটু গরম জল। যাই হোক, ওকে একটু গরম জল খাও, ড্রেসিংটা করবো। একটু গরম জল দাও না। দেখো ড্রেসিং এর সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন একা একাই আমাকে ড্রেসিং করতে হবে। গ্লাভসটা পরে নিয়েছি, খুব কষ্ট হয়ে যায় একা একা ড্রেসিং করতে। দেখো হিটারে ওর মুখ টুক সব লাল হয়ে রয়েছে। চলো ড্রেসিংটা সব করি, তারপরে আবার কথা বলছি। দেখো আমার স্নান হয়ে গেছে, ওকে সমস্ত কিছু ড্রেসিং করে পরিষ্কার করে স্নান করে এসে আমি কেচেছি, ওর অনেক কাচাকুচি ছিল, কেচে আমি গোপুসোনাকে দিতে এসেছি। দেখো আমার গোপুসোনাকে আমি দিয়েছি, কতদিন পরে গোপুসোনাকে একটু দিচ্ছি, একটু দেখো তোমরাও। গোপুসোনাকে বলছি আর পারছি না বাবা, একটুখানি এবার তুই দেখ, একটু মুখ তুলে চা। দিয়ে দিয়েছি পুজো, ভোগটা লাগাইনি, আমি সবে সাজিয়ে দিয়েছি। এখন তো আমি সকাল টাইমটাই দিতে পারি না, সকাল টাইমটাই দিদা দিয়ে দেয়, আর আমি গোপুসোনাকে দুপুরবেলাটাই দিই। নিজে আমার সোনা বাবা বসে আছে, তাই বলছি বাবা
আর পারছি না নিতে, এত সমস্যা হচ্ছে, এত কষ্ট লাগছে, একটুখানি রক্ষা কর বাবা, মুখ তুলে যা বাবা। আর সত্যিই পারছি না, হাঁপিয়ে গেছি। এটাই তো একমাত্র শান্তির জায়গা, যেখানে সব কিছু মন খুলে বলা যায়। শোনো বাবা, চলো আমি গোপুসোনাকে একটু ভোগ লাগিয়ে নিই, তারপরে কথা বলছি। দেখো আমি পুজোটা দিয়ে নিয়েছি, এখন হচ্ছে মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এসে ওর খাওয়াও হয়ে গেছে, ও এখন একটু খেলতে যাবে, আর আমি পুজোটা দিয়ে তারপরে নিচে গিয়ে খাবো। এখনো খাওয়া হয়নি, ওকে আবার ছাতু খাওয়াতে হবে, ছাতু খাবে, সারাদিন ভাত ফাত কিছু খাইনি। ছাদেও যাবো, জামা কাপড় মেলে একবারে নিচে যাব। চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। সত্যি বলছি, আর কিচ্ছু সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার মনটা। কেন এরকম হচ্ছে ভগবানকে শুধু সেটাই বলছি, গপুকে বসে কষ্ট হচ্ছে, কোনো কিছুতেই সুরা হচ্ছে না। কেন আর কত কষ্ট দেবে, ছাড়, আর নিতে পারছি না। দেখো কালকে পুজো টুজো দিয়েছে, তারপরে ভিডিও করা হয়নি, আজকে সকালবেলা ভিডিও করছি। কালকে সারা রাতও ঘুমাইনি, আর দম নিতে খুব কষ্ট হচ্ছে কালকে রাতের থেকে। তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে কি সমস্যা। আর অনেকে বলছো না সরকারি হসপিটালে ভর্তি করছি না কেন, সরকারি হসপিটাল, পিজি, আরজিকর, এগুলোতে কেন ভর্তি করছি না, তারা একটু ভালো করে বোঝো। ওর যে বেডশিটের অবস্থা, তাতে পুরো শরীর ওর ব্যান্ডেজ করতে হবে। হসপিটালে, সরকারি হসপিটালে এগুলো করবেই না, কারণ আমরা আরজি করে যখন ওকে ভর্তি করেছিলাম তখন থেকেই ওর বেডশিট এরকম হয়ে গেছে। কোনো ডাক্তাররা বলছে না যে ওকে বেডশিট ঠিক করা যাবে, ওনারা শুধু একটা কথাই বলছে, যে কোনো জায়গায় সবাই একই কথা বলছে, ওকে বাড়িতে রেখে বেডশিটের ট্রিটমেন্টগুলো করাতে, ড্রেসিংগুলো ঠিকঠাক করে করাতে। কিন্তু কালকে রাতের থেকে শরীর আবার খারাপ হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কিচ্ছু খাচ্ছে না, অক্সিজেন মানে নিঃশ্বাস নিতে পারছে না। আমার মনে হচ্ছে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে। দেখো, দেখলে বুঝতে পারবে। আর হাতে হঠাৎ করে ফোসকা পড়ে গেছে, দেখো কিচ্ছু খাইনি, আর এই হাতটা হঠাৎ করে দেখো কিরকম বড় বড় ফোসকা পড়ে গেছে। তোমরা হয়তো বা দেখলে বুঝতে পারছো কতটা ফোসকা পড়েছে হাতটায়। হঠাৎ করে রাতে এরকম ফোসকা পড়ে এরকম হয়ে গেছে। কি কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে? দম নিতে পারছে না, আর এখন হচ্ছে গরম গরম বলছে না, বলছে গরম লাগছে, কথা বলতেও পারছে না। যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা কি হচ্ছে, দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না। টাকা পয়সা থাকে তবু ভালো লাগে, হাতে টাকা পয়সাও নেই, আমার জোরও নেই, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। সারাটা রাত আমি এখানে এরকম ভাবেই বসেছিলাম, তার সাথে বাবা মা সবাই বসে রয়েছে, আরও এরকমই করে গেছে সারা রাত। এটা পিঠে পিঠে খাও। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। আমি আর পারছি না নিতে, এরকম হয়ে গেছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমার ব্রেনটা কাজ করছে না, এতগুলো টাকা দিয়ে ইঞ্জেকশন করানো হচ্ছে, বুঝতে পারছি না কি করব আমি। মানুষটাকে আমি কিছুতেই সুস্থ রাখতে পারছি না, খেতেও পারছে না, দমও নিতে পারছে না। যাই হোক,
আবার পরের একটা ভিডিওতে অবশ্যই ওর আপডেট দিতে থাকবো কেমন আছে না আছে। আজকের মতো এইটুকানি, পরের ভিডিওতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো।